সব মাকে ছাড়া কোনো সভ্যতা, কোনো সিভিলাইজেশন অকল্পনীয়। এবং এটা শুধু মানুষের জন্য না, সকল সৃষ্টির জন্য একই। সন্তান যখন রোগে কাতর হয়, বাবা ঘুমায়, ক্লান্ত মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, রাতের বেলা চোখের পাতা বন্ধ হয়ে আসে, স্ত্রী বলে আপনি একটু বিশ্রাম নেন। কিন্তু স্বামী বলে না যে রাতের পর রাত তুমি তাকে বুকে আগলে ধরে তুমি এই কাজ করে যাচ্ছ, আজকের রাতটা আমি তোমার জায়গায় প্রক্সি দেব। পাওয়া যায় না। মাকে জোর করেও বিছানায় পাঠাতে পারবে না। সন্তান যদি ওরকম হয়, সিভিয়ারলি সিক, এটি মা। এই জন্যে মায়ের আদরের কোনো বিকল্প নাই। কমিউনিটি এই অ্যাসোসিয়েশনের ট্রাস্টে দেখলাম 54% নাও প্রিভেইলিং ম্যান পাওয়ার, তারা ফিমেল। আমি তাদেরকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাইক্রোস্কোপেও খুঁজে পাওয়া কঠিন হবে। কেন? কারণ সন্তান সে ছেলে হোক মেয়ে হোক, সে বাপের নাড়ি ছেড়া দন নয়, সে মায়ের নাড়ি ছেড়া। This is the glory and beauty of mothers. But unfortunately, আমাদের সোসাইটি, এটা বলতে কোনো অসুবিধা নেই, এটা পুরুষদের ডমিনেটেড সোসাইটি, যার কারণে মায়েদের ব্যাপারটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইগনোর করি। এ গল্প কেন বললাম? স্বাস্থ্য সেবার সাথে এর সম্পর্ক। সমাজে কিছু নিচু মনের লোক আছে, সে বিয়ে শাদী করেছে, সন্তান গর্ভে এসেছে, আশা করে বসে আছে একটা ছেলে সন্তান। যদি মেয়ে সন্তান হয় খুশি হয়, তবে একটু কম খুশি হয়। সাবসিকুয়েন্ট সাকসেসর যদি আবার মেয়ে হয়, তখন মুখটা একটু স্থির হয়ে যায়। এরপরের জন্য যদি মেয়ে হয়, কপালে একটু ভাঁজ হয়। বাট মানবতার ধর্ম ইসলাম বলেছে যে কোনো মা কিংবা বাবা যদি দুইটা মেয়ের মা বাবা হয়ে থাকেন, আর তাদেরকে যদি আদরে, যত্নে, দরদে, ভালোবাসায় মানুষ হিসাবে গড়ে তোলেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর জিম্মায় তাদের জান্নাত পাওয়া। ছেলে সন্তানের ব্যাপারে এই সুসংবাদ নেই। আল্লাহ রসুলের এক সাহাবী একদিন আসলেন এক যুদ্ধের সময়, এসে বললেন যে আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, বা আমার মা এবং বাবা দুইজনই বেঁচে আছে, আর ফরচুনেটলি দুইজনই বৃদ্ধ, দুইজনের প্রয়োজন হয় আমার সেবা দেওয়ার। এই অবস্থায় আমি কি করব? এই সংসারে আমি ছাড়া তাদেরকে সার্ভিস দেওয়ার করব, কিন্তু আমি চাই যে আমি আপনার সঙ্গী হয়ে যুদ্ধে যাব। আল্লাহ রসুল তার তলোয়ারে চুমু দিয়ে বললেন, তোমার যুদ্ধ কমপ্লিট, তুমি চলে যাও তোমার মা বাবার সেবায়। তিনি বললেন, আমার আরেকটা ক্লারিফিকেশন দরকার। কোনো সময় একই সাথে মা এবং বাবা দুইজনের সার্ভিসের ডিমান্ড আমার কাছে আসে। টু হুম আই শুড রেসপন্ড ফার্স্ট? তিনি বললেন, অবভিয়াসলি ইউর মাদার। এরপরে জিজ্ঞেস করলেন, তারপরে? ইয়োর মাদার। এরপরে ইয়োর মাদার। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, বললেন, নাও ইয়োর ফাদার। মাদেরকে 3 গুণ বেশি এমফেসিস দেওয়া হয়েছে মর্যাদার ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, দায়িত্ব পালনের। কেন? মা হচ্ছেন সভ্যতার বুনিয়াদ। দুনিয়ায় দুইজন মানুষ সৃষ্টি হয়েছেন মা বাবা ছাড়া। একজন হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর সকল সন্তান তার মার গর্ভে জন্ম নিয়ে দুনিয়া এসেছে। এমনকি একজন নবী আছেন যার কোনো বাবা নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় সরাসরি তিনি তার মায়ের গর্ভে এসেছেন।
আমাদের পবিত্র মা হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তার বাবা নাই, কিন্তু মা আছে। সব মাকে ছাড়া কোনো সভ্যতা, কোনো সিভিলাইজেশন অকল্পনীয়। এবং এটা শুধু মানুষের জন্য না, সকল সৃষ্টির জন্য একই। সন্তান যখন রোগে কাতর হয়, বাবা ঘুমায়। ক্লান্ত মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, রাতের বেলা চোখের পাতা বন্ধ হয়ে আসে। স্ত্রী বলে আপনি একটু বিশ্রাম নেন, কিন্তু স্বামী বলে না যে রাতের পর রাত তুমি তাকে বুকে আগলে ধরে তুমি এই কাজ করে যাচ্ছ, আজকের রাতটা আমি তোমার জায়গায় প্রক্সি দেব। পাওয়া যায় না। মাকে জোর করেও বিছানায় পাঠাতে পারবে না। সন্তান যদি ওরকম হয়, সিভিয়ারলি সিক, এটি মা। এই জন্যে মায়ের আদরের কোনো বিকল্প নাই। কমিউনিটি এই অ্যাসোসিয়েশনের ট্রাস্টে দেখলাম 54% নাও প্রিভেইলিং ম্যান পাওয়ার, তারা ফিমেল। আমি তাদেরকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কাজ সমাজের, সরকারের, সেই কাজটা দরদ, আন্তরিকতা, ভালোবাসা দিয়ে তারা চালিয়ে যাচ্ছে। আমরা এই মাদের, বোনদের দুই একজনের কথা শুনেছি, তাদের ইমোশনের সাথে আমরাও ইমোশনাল হয়ে পড়েছি। এবং এইটা কোনো অ্যামেচার নয়, এটা রিয়েলিটি। আমাদের দুর্ভাগ্য, এখানে অনেকে ডিসপ্যারিটির কথা বলেছেন যে আমরা বৈষম্যের শিকার। ডিসপ্যারিটি এভরিহোয়ার। আমি তো কিছু বলেই ফেললাম, আমাদের পরিবারেই তো ডিসপ্যারিটি। এখান থেকে শুরু করে সমাজের সর্বত্র আমাদের সাইকোলজিক্যাল সেট আপটা একই ধরনের, সব জায়গায় ডিসপ্যারিটি। এই ডিসপ্যারিটির জায়গাটা কে দূর করবে? আল্লাহর ফেরেশতারা এসে দূর করবে না। এটা এই জমিনে আমরা যারা বসবাস করি তাদেরকে এটা দূর করার দায়িত্ব নিতে হবে। সবাই বলে এই কাজটা হওয়া দরকার, এই কাজটা বন্ধ হওয়া দরকার, বাট হু উইল বেল দ্য ক্যাট? এই বিড়ালের গলায় কোনটা বাঁধবে থাকে? দিস ইজ ইউ এন্ড মি। যিনি এই কথা বলতেছেন তার থেকে শুরু হোক, আমার থেকে শুরু হোক, কেউ না কেউ শুরু করা তো লাগবে। আমাদের দেশ সভ্য জগতে কোনো ভালো জায়গায় আসতে পারে, এবং এটার জন্য অন্য কেউ রেসপন্সিবল না, এটার জন্য আমরাই রেসপন্সিবল। আরো খুলাসা করে বলতে গেলে এটার জন্য রাজনীতিবিদরা রেসপন্সিবল। কারণ সকল নীতি আবর্তিত হয় রাজনীতির হাত ধরে। রাজনীতির বাইরে কোনো নীতি নাই। এই নীতি সকল নীতির সমন্বয়। কালকেও অর্থনীতি বিষয়ে একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমারই আরেকজন কলিগ তিনি বলছিলেন যে রাজনীতির মতো অর্থনীতিকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমার মনে হলো যে তিনি অর্থনীতিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। আমি তখন আমার মতো করে সেই ক্লারিফিকেশনটা দিয়েছি, কোন নীতিকে রাজনীতি থেকে আলাদা করা যাবে না। একটা রাষ্ট্র তখনই ভালো রাষ্ট্র হয় যখন রাষ্ট্রের স্টিয়ারিং এ, ককপিটে যারা রাষ্ট্রকে পরিচালনা করেন বসে, তাদের যখন সদিচ্ছা প্রতিফলিত হয়। সদিচ্ছা থাকলে অনেক হার্ডল আমরা ক্রস করতে পারবো, অনেক কঠিনকে আমরা সহজভাবে জয় করতে পারবো। কিন্তু সদিচ্ছা যদি না থাকে তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে না। এখানে দুঃখ করে অনেকে বলেছেন, ইতিপূর্বে অনেকে আমাদের কাছে এসেছেন, আমাদের সেবার গল্প শুনে প্রীত হয়েছেন, আমাদের ন্যায্য দাবির ব্যাপারে একমত পোষণ করেছেন, আমাদেরকে অনেক ভালো ভালো আশ্বাস দিয়েছেন, তারপরে সবই বাতাসে উধাও হয়ে গিয়েছে। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে।
আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতিতে। আশ্বাস এবং ওয়াদা নয়, বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। বাংলায় একটা কথা আছে, ও গাছ তোমার পরিচয় কি? গাছ বলতেছে আমার ফলের দিকে তাকাই আমার পরিচয়টা জেনে নাও। আমাদের প্রয়োজন এখন ফল। এই ফলের ফসলটা, চাষটা আমাদের সবাইকে মিলে করতে হবে। একটা সুস্থ জাতি গঠনের জন্য অবশ্যই মা তার সন্তানের সুস্থতা অবধারিত। আর মা সন্তানের বাইরে কেউ নাই, পুরুষ হোক মহিলা হোক বয়স যাই হোক, সে কিন্তু সন্তানই। এবং আমরা মায়েদের কাছে সবসময় আমরা শিশু। বয়স আমার ৮০ হইলেও কোনো অসুবিধা নেই। মা যদি ৯০-১০০ বছরের হন, তার কাছে আমি শিশু। তিনি আমাকে ওই শৈশবের মতো করে দেখেন। আমরা ৫ ভাই বোন। আমাদের মা বাবার আমলে ওই রকম সিজারিয়ান সেকশনের কোনো প্রভিশনই চালু হয়নি। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় এনেছেন, কেউ বেঁচে আছে কেউ নাই। চলে যাব, আমিও থাকবো না ইনশাল্লাহ। যাওয়ার আসল জায়গার জন্যই অপেক্ষা করছি, এটা থাকার কোনো ঠিকানা না। এর চেয়ে ভালো একটা জায়গার আশা নাই। ভালোটার আশা রাখলে আমি দুর্বলটা পড়ে থাকবো কেন? আমার তো ওইটার জন্যই ফাইট করতে হবে ইনশাআল্লাহ। আমি নিজে চিকিৎসক, আপনারা জানেন। আমার ওয়াইফ একজন চিকিৎসক, আমার 2 মেয়ে চিকিৎসক, একমাত্র ছেলে চিকিৎসক। আমাদের 5 জনের সংসারে সবাই। আমার ছেলে মেয়েদের জন্ম আসলে কোনো ক্লিনিক বা হাসপাতালে হয় নাই। ইভেন যখন আমি একটা ক্লিনিকের মালিক, তখন আমার স্ত্রীও সুস্থ আছেন, সন্তানরাও সুস্থ আছে। এই উদাহরণটা প্রমাণ করে যে আমাদের ইন্টেনশন যদি ফেয়ার হয়, তাহলে অনেক কিছুই ম্যানেজ করা সম্ভব। আমার এই কথা শুনে যারা প্রাইভেট ভেঞ্চার হসপিটাল বা ক্লিনিক চালান, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তারা যেন এটা মনে না করেন যে আমাদের ইনকামের একটা ক্যাপিটাল সোর্স বিয়ন্ড আওয়ার গ্রিপ চলে যাচ্ছে, আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এটা চিন্তা করার কোন প্রয়োজন নেই। আল্লাহ কোন দিক থেকে কাকে উত্তম রিজেকের ব্যবস্থা করবেন, সেই পরিকল্পনা আল্লাহ নিজের আছে, আপনার করা লাগবে না। এটা আমি পার্সোনালি বিশ্বাস করি এবং আমার জীবনে তার প্রমাণ আমি দেখেছি, স্বচক্ষে দেখেছি। আমি তো হেলথ সার্ভিসে কয়েকদিন একটু কাজ করার সুযোগ পেয়েছি, একজন সরকারি নিয়োগপ্রাপ্ত জনগণের সেবক হিসেবে। কিছুদিন পরে আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি, এবং যে কারণে ছেড়ে দিয়েছি এটা এখানে বলতে চাই না। এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, বাট আমি কনভিন্স ছিলাম যে আমার চাকরি ছেড়ে দেওয়া উচিত। তো কই, আমার আল্লাহ তো আমাকে না খাওয়াই রাখেন নাই। শেষ পর্যন্ত আপনাদের পরিবেশে এনে আমাকে দাঁড়াবারও সুযোগ দিয়েছেন। আর আমি কি চাই বলেন তো দেখি? আমি গ্রামের অতি সাধারণ একজন কৃষকের সন্তান। আল্লাহ এই জায়গা থেকে যদি অন্তত আপনাদের সাথে উঠা বসা করার সুযোগটা দেন, আমার আর কিছু লাগে না। এনাফ ইজ এনাফ। ইংলিশে 2টা ফ্রেজ আছে যে সীমাহীন লালসা যাদের, তাদের গল্পটা হলো হাউ মাচ আই নিড, আমার কত কিছু দরকার। আর যারা নিজের জীবনকে সম্মান করে, অন্যকে সম্মান করে, তাদের স্লোগানটা জাস্ট রিভার্স, উইদাউট হোয়াট আই ক্যান ডু। কত কিছু ছাড়া আমি সিম্পলি চলতে পারি। আমাকে একজন এখানে বলেছেন সাদা মনের মানুষ, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি সাদা কাপড়ের মানুষ। আল্লাহ তাআলা আমার কম বয়সে আমার চুল সাদা হয়ে গেছে, ব্রু সাদা হয়ে গেছে, বাট আমি ফাইট করিনি। আমি বুঝেছি এটার মধ্যেই আমার জন্য কল্যাণ আছে, কারণ আমি ইচ্ছা করে সাদা করিনি। এটা ন্যাচারাল প্রসেস।
এই জন্য যারা কালো করেন বা অন্য রং দেন আমি তাদেরকে আবার ডিসকারেজ করি না, এটা পার্সোনাল চয়েস। তবে এই সাদা কাপড়টা যখন পরি তখন দুইটা জিনিস আমার স্মরণ হয়। একটা হলো যে আমাদের ধর্ম অনুযায়ী মানুষ আমাদের সর্বোচ্চ ভালো জায়গাটায় যায় এই সাদা পোশাক পরে। এহরামের পোশাকের কালার হচ্ছে সাদা। এই সাদা পোশাক তাকে বলে যে দেখো, চামড়ার উপরে শুধু সাদা রং জড়ালেই হবে না, চামড়ার ভিতরে তোমার যে মন আছে ওটাকেও সাদা বানানো লাগবে। আরেকটা কারণে এই সাদা পোশাক পরি যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শেষ পোশাকের রং হলো সাদা। ওটা সব সময় স্মরণ করে দিবে, গেট রেডি ফর ডিপার্চার, যাওয়ার জন্য তৈরি হোক। যখন একটা মানুষ দেখবে তার চোখের সামনে মৌত ঘোরাঘুরি করতেছে, তখন সে কোনো পাপের কাজে হাত বাড়াতে পারবে না। কুচিন্তা তার মগজে আসবে না। কাউকে অপমান করা, কারো সম্পদ হাতিয়ে নেওয়া, কারো জীবনের উপরে হাত দেওয়া, এই চিন্তা আর করবে না। তখন তার নিজেরই যে আমি কিভাবে এখন বিদায় নেব, সেই চিন্তায় সে অস্থির থাকবে। এখানে যারা আছেন এতক্ষণ মায়েদের গল্প শুনে আমার ভাই এবং বন্ধুরা যারা, তারা মন খারাপ করে ফেলছে। আসলাম সবাই মিলে, এখন আমাদের কৌটায় দেখি কিছুই নাই। না, আপনাদের কৌটায় আছে। আপনাদের কৌটায় কি থাকবে শুনবেন এখন? আপনাদের কৌটায় হলো এই যে আমার বোনেরা, আমাদের মায়েরা, তারা একজন মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছেন। সেই মা তার বুকের দুধ তাকে পান করিয়েছেন। সেই মা আদরে, যত্নে, ভালোবাসায়, স্নেহে, দরদে তাকে বড় করেছেন, মানুষ করেছেন। তারপরে এই মেয়ে শিশুটি যখন যুবতীতে পরিণত হয়, তার লেখাপড়া যখন একটা ক্লাইম্যাক্সে চলে যায়, একটা পরিণতি পায়, তখন আপনার মতো একজন যুবকের হাতে তারা উপহারটা তুলে দেয়। কোন উপহার? যে গোলাপের একটা চারা তারা বুনেছিলেন বাচ্চার জন্ম দেওয়ার মধ্য দিয়ে, ওইটা গোলাপের চারা। ওর নিচে সার দিয়েছেন, পানি দিয়েছেন, কীটনাশক দিয়েছেন, আবার এটাকে অন্য পশু যাতে নষ্ট না করে সেই জন্য ফেন্সি বা বেড়া দিয়ে রক্ষা করেছেন। তারপরে যখন এই গোলাপ গাছটা বড় হয়েছে, একটা ফুল ফুটেছে, চমৎকার। এখন ফুলের ঘ্রাণও পাওয়া যাচ্ছে, আবার তার দৃশ্যটাও দেখা যাচ্ছে। এতদিন যে মেয়েটাকে সবকিছু মা বাবা শুধু দিয়েই গেছেন, সার্ভিস দিয়ে গেছেন মেয়েটাকে, এখন তার সময় হয়েছে নিজে সে কিছু সার্ভিস দিবে। সেই সময় এই সার্ভিসটা দেওয়ার জন্য আপনার হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন। এই যে এখানে কিছু ক্রেস্ট বা উপহার আমাদের বোনেরা নিলেন, নিশ্চয়ই এতে তারা আনন্দ উপভোগ করেছে। আর যারা পান নাই তারাও মন খারাপ করেন নাই, বরঞ্চ তাদের মধ্যে এই স্পৃহা তৈরি হয়েছে যে আগামীর জন্য এখন থেকে আমি ফাইট করব। আমি অথরিটিকে অনুরোধ করব, শুধু নাম্বার অফ ডেলিভারি কন্ডাক্টেড এটাকে একমাত্র ইন্ডেক্স হিসাবে না নিয়ে আদার কোয়ালিটি প্যারামিটার্স গুলো আপনারা তুলে আনবেন। আগামীতে এরকম যদি আপনারা তাদেরকে উৎসাহিত করতে চান, তাহলে সকল প্যারামিটারের একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করে আপনারা যদি সেই তালিকাটা তৈরি করেন, তাহলে দ্যাট উইল বি মোর জাস্টিফাইড। তখন অনেকে পরে এসেও তার সুন্দর মন এবং সুন্দর সার্ভিসের কারণে সেইটার ভাগীদার হবে ইনশাআল্লাহ। এখানে বসা অবস্থায় একজন বলছিলেন যে একজন ইরান থেকে এসে আমাদেরকে সহযোগিতা করছে। আমি তো খুঁজে পাইলাম না ইরান থেকে কে আসছে। তিনি এখানে যখন দাঁড়ালেন, যে ভাষায় বক্তৃতা দিলেন, আমি তো তাকে দেখলাম খাঁটি বাঙালি। আমি জানি না আমাদের দেশ এবং সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে কিনা। দিয়েছে, থ্যাংক ইউ, আমাদের কাজ সহজ করে রাখছে, নইলে আমরা আপনাকে নাগরিকত্ব দিতাম। মিস বেলোরি, যিনি সিআরপি গড়ে তুলেছিলেন, তাকে একজন সাংবাদিক একদিন প্রশ্ন করলো
যে আপনি কি পরিবার নিয়ে থাকেন? তো তিনি সমস্ত ক্লায়েন্ট, আমি রোগী বলি না, ক্লায়েন্টদেরকে দেখায় বললেন যে এরা আমার পরিবারের মেম্বার আর আমি তাদের পরিবারের একজন। তো তাকে জিজ্ঞেস করা হলো, টু হুম ইউ গট ম্যারিড? তিনি আনসার দিলেন, দিস ইজ বাংলাদেশ। আমি বিয়ে করেছি বাংলাদেশে। কেন তার এই রিপ্লাই ছিল? বিকজ তিনি এখানে আসার পরে এই বাংলাদেশের দুঃখী মানুষের প্রেমে পড়ে গেছেন। তিনি নেদারল্যান্ডের মানুষ, তিনি আর ফিরে যাননি, অথবা সুইডেন, আই এম ইন কনফিউশন। তিনি আর ফিরে যাননি, তিনি এখানেই থেকে গেছেন। কিন্তু আমরা জাতি হিসাবে খুব কৃতজ্ঞ পরায়ণ জাতি নই। আমাদের মাঝে নিমক হারামে মাঝে মাঝে মাথা উঁচু করে। একটা সময় এই মহিলাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে তাকে অপমানিত করা হয়েছে। তিনি বলেছিলেন, আমাকে এখান থেকে সরাবা, কিন্তু আমাকে বাংলাদেশ থেকে সরাতে পারবা না। আমি এখন বাংলাদেশের অংশ। দুনিয়ায় এরকম ভালো কাজ যারা করে, সেই সমাজ তাদেরকে মাথায় তুলে সম্মান করে, আর আমরা সেখানে তাদের সম্মান নিয়ে টানাটানি করি। এটা শেম ফর আস, আমাদের নিজেদের লজ্জা। আমি ওনাকে অভিনন্দন জানাই, তিনি আমাদের জাতির অংশীদার হয়ে এখন একটা স্পেশাল নিড বেবিদেরকে তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। অটিস্টিক বলতেও আমার বড় খারাপ লাগে। একটা মাকে জিজ্ঞেস করা যে আপনার বেবিটা অটিস্টিক, খুব বিব্রতকর। আমরা স্পেশাল নিড বেবি বললেই তাদের প্রতি বেশি সম্মান দেখানো হবে। আবার আজকে যারা এসেছেন তাদের কিছু দাবি দাওয়া যেগুলো পেশ করেছেন, মোস্ট জেনুইন দাবি। আমাদের ওই রকম কোনো অঙ্গীকার নাই, কিন্তু কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনা হলো একটা ইন্টিগ্রেটেড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা বিল্ড আপ করতে চাই, যেখানে আমরা দেখব না তিনি কোন ধর্মের, তিনি কোন এলাকার, তিনি কি পাহাড়ের না সমতলের, এগুলো আমরা দেখব। এখানে কেউ কেউ আমাকে বলছিলেন যে উপজাতিদের মধ্য থেকে এখানে আসছে। আমি কোনো উপজাতিও স্বীকার করি না, আমরা সবাই মিলে এক জাতি। কিসের আবার উপজাতি? একই ভাষায় কথা বলি, একই ক্লাসে বসে লেখাপড়া করেছি, একই ময়দানে আমরা দায়িত্ব পালন করি, একই ধরনের খাবার আমরা খাই, একের উৎপাদিত ফসলের অন্যরা আমরা উপকার ভোগ করি। এখানে আবার উপজাতি কি? আমরা সব মিলে এক জাতি। আমরা আমাদের নেশনকে এনি ওয়ে আমরা ডিভাইড করতে চাই না। আমরা একটা ইউনাইটেড নেশন এবং সোসাইটি চাই। এটা না হওয়া পর্যন্ত এই দেশ সামনের দিকে মুভ করবে না। ওই এখানে বসে গোড়াগড়ি খাবে। ডিভিশন যেখানে, ফ্রিকশন সেখানে, আর যেখানে ইউনিটি সেখানে কোলাবোরেশন থাকে। আমরা সেই ইনোভেশন এবং কোলাবোরেশন নিয়ে সামনের দিকে আগাতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করার যত চেষ্টা আছে সব করব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে একটু এই ব্যাপারে দোয়া দিতে সমর্থন করতে রাজি আছেন? আমাদের 2 নম্বর যে এই যে ডিসপেরিটি, 1600 কত টাকার বেতন, হ্যাঁ 16,000 কত টাকার বেতন, এটা দিয়ে এই সভ্য সমাজে শহর এলাকায় খুবই সাদামাটা একটা বাসাও তো ভাড়া করা যাবে না। তার ইউটিলিটি চার্জ আলাদা করে রেখে দিলাম, শুধু বাসা ভাড়ার নিডটাও ফুলফিল হবে না। তো এই যারা মন উজাড় করে সোসাইটিকে সবকিছু দিবেন, তাদের মিনিমাম নিডটা দেখতে হবে না? পুলিশের বেতন যদি 25,000 হয়, তো রাতের বেলা সে ডাকাতের গুলি খাবে কেন? তার তো এই সার্ভিসটাকে আমাদের একটা রিস্ক সার্ভিস হিসাবে কনসিডারেশন নিয়ে এমন ভাবে তাকে রিমিনারেট করা উচিত যাতে সে জীবনের যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যায়, টাকার জন্য নয়। যে আমার সমাজ আমাকে যে সম্মান দেখাচ্ছে, সেই সম্মানের প্রতিদান আমাকে দিতে হবে। প্রত্যেকটা সার্ভিসে এই আস্থাটা, কনফিডেন্সটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, আমাদের দেশে প্রচুর রিসোর্স পার্সন আছে এবং দেশের মানুষ সীমাহীন ভালো। সমাজে একটা কথা চালু আছে, আমাদের দেশের মানুষ খারাপ। আমি এডমিট করি না, আমি টোটালি ডিসএগ্রি করি। এই গত বছর
5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে। তারপরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, আর্মি ভয়ে ভয়ে মুভ করেছে। সেই সময় বাংলাদেশে সোনার দোকান, ব্যবসাপাতি, ব্যাংক একটাও লুট হয়নি। কিন্তু বহু সভ্য বিশ্ব একটা সুনামি হবে, মানুষগুলা ঘর ছেড়ে চলে গেছে, 24 ঘন্টার মধ্যে ঘর খালি করে উদাও করে লুট হয়ে নিয়ে গেছে, যাদেরকে সবচেয়ে সভ্য বিশ্ব আমরা বলি। এই 3 দিন কিছুই হয় নাই, কোন সরকার ছিল না এই দেশে। এটা প্রমাণ করে আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই অনেক খারাপদের কারণে ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ, একটা পাটাতন, একটা বীজতলা আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় আমাদের কমিটমেন্ট। ওই খারাপ যেগুলা দুর্নীতি পরায়ণ, তাদের আমরা ডাল ধরে টান দিব না, পাতাও ছিড়ব না, ওদের রুট আমরা ধরে টান দিব, মূল ধরে টান দিব, যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায়। এটা আমাদের অঙ্গীকার এই দেশের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি। আমরা এখানে থাকবো না, এটা আমাদের চলবে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, অবশ্যই লাগবে, এখানে সবাই এডুকেটেড, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ। একজনকে শুধু জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে বাংলায় তিনি মাস্টার্স করেছেন। আমি মনে করি এরকম সো মেনি। কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ডিসিপ্লিনে লেখাপড়া করলেন, সমাজ জীবনে যখন আপনি ইন করবেন, তখন ওই ডিসিপ্লিনের কাজটা আর আপনি খুঁজে পাচ্ছেন। প্রথমে কাজ পাওয়াই কঠিন, তারপরে আপনার ডিসিপ্লিনের সাথে মিলিয়ে কাজ পাওয়া আরো কঠিন। ডাক্তাররা চলে যায় পুলিশের সার্ভিসে, এগ্রিকালচারিস্ট চলে যায় জুডিশিয়ারি। তা আমি অবাক হই যে তোমার ডিসিপ্লিনের সাথে তো এটার কোনো মিল নেই। কিন্তু সমাজে কোনো ডিসিপ্লিন না থাকার কারণে তারও ডিসিপ্লিন থাকে না, এটাও এলোমেলো হয়ে যায়। এর কারণ দুটো। নাম্বার 1, আমাদের দেশে কোনো মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। নাম্বার 2, আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্যারিয়ার সিলেকশনের কোনো ব্যবস্থা নেই। মা বাপ ঠিক করে যে তার সন্তান কি পড়বে না, এটা তো ঠিক করার কথা স্কুলে যে শিক্ষক শিক্ষিকা, তার ইন্টেলিজেন্সিয়া, তার ঝোঁক, এগুলা দেখে পরীক্ষা করে যে তুমি যাবা এইদিকে, তুমি এইদিকে, তুমি এইদিকে, তাকে ডিভাইড করে দেবে। ওই ক্যারিয়ার সিলেকশনের কোনো সিস্টেমই আমাদের গড়ে ওঠেনি। ফলে যে যেমন করে পারি আমরা সে তেমন করেই আমাদের লেখাপড়া করতেছি। আমরা অভিভাবকহীন, মা বাবা যতটুকু বুঝেন ততটুকু করেন। আবার এখন ব্যাড ট্র্যাডিশন হয়েছে, স্কুল কলেজে ক্লাস চলে গেছে সম্মানিত শিক্ষকের বাসায়। এই জায়গায় সাফিসিয়েন্ট ফিডিং দেওয়া হচ্ছে না আমাদের সন্তানদের। এখন নাস্তা যোগ করা হয়েছে, কিন্তু আসল খাবারটাই তুলে নেওয়া হয়েছে, যে খাবারটা হলো শিক্ষার খাবার। তো যে মা বাবার সামর্থ্য আছে তারা ওখানে পাঠায় পড়ায়, কিন্তু যার সামর্থ্য নাই তার চিলড্রেন ড্রপ আউট হয়ে যায়, ঝরে পড়ে। আমরা এই জায়গাটাকে এক জায়গায় আনবো, মিনিমাম একটা জায়গায় ইনশাআল্লাহ। এরপরে যাদের সামর্থ্য আছে তারা যদি আরো বেটার কোনো ফ্যাসিলিটি দুনিয়ার কোনো জায়গায় নিতে চায়, ডোর ওপেন। কিন্তু বেসিক নিড, বেসিক এডুকেশন পাওয়ার অধিকার সকলের সমান। যারা আমাদের চা বাগানের শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের সন্তানরা কি সুযোগটা পায়? যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে জানি, একটা বিশেষ সম্প্রদায় হিসেবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে রেখেছি, তাদের সন্তানরা পায় না। তো তারা কি হয়? তারা অনাদরে, অবহেলায় নিজেদের মতো গড়ে উঠে, শেষ পর্যন্ত সমাজের জন্য বোঝা হয়, নিজের জন্য বোঝা হয়। অথচ তারা তো সম্পদে পরিণত হওয়ার কথা। আমাদের টার্গেট হচ্ছে এভরি চাইল্ড। আমরা এভরি চাইল্ডকেই সম্পদে পরিণত করতে চাই। তাহলে বাংলাদেশে কোনো জনসংখ্যা হবে না, বাংলাদেশে হবে জনসম্পদ ইনশাআল্লাহ। লাস্ট আজকে বলে শেষ করব, এই সব কিছু সম্ভব যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। সোশ্যাল জাস্টিস যদি সমাজে না থাকে, তাহলে কোনো কিছু অর্জন করা অসম্ভব। যখন সীমা লঙ্ঘন করবে, করাপশন করবে, ক্রাইম করবে, তখন যদি সেটাকে ব্যালেন্স করার ব্যবস্থা না থাকে, তাহলে তো একটার হাত ধরে আরেকটা আগাইতে থাকবে।
এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয়, যার পয়সা আছে সে কিনতে পারবে, যার নাই তার কিছুই নেই। she or he has no right to get any minimum justice। এই পর্যায়ে সমাজ চলে গেছে। এই জায়গাটাকেও একটা সমতল লেভেলে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ, সবার জন্য যাতে জাস্টিস এনশিওর করা যায়। হেলথ সার্ভিসের এই বেসিক জায়গাটা কি কয়েকজন অলরেডি বলেছেন যে 90% লোড আপার লেভেলে কমে যাবে। আমরা সোলার প্যানেলের কথা একটু এসেছে, এটা জাস্ট একটা মানে দিক নির্দেশনা যে এমনও একটা সলিউশন হইতে পারে। অনেক সময় সেখানে কারেন্টের অনুপস্থিতির কারণে আমরা পারি না সার্ভিস দিতে, গ্রাম লেভেলে আরো একটু বেশি হয়ে লোডশেডিং। আর আপনাদের কাজটা ম্যাক্সিমাম হলো মফস্বল ওরিয়েন্টেড। আমরা ইনশাআল্লাহ সরকারে যাবো কি যাবো না এটা আল্লাহ তাআলার ফয়সালা এবং জনগণের ভালোবাসার ব্যাপার। আমরা যাই না যাই, আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রায়োরিটি বেসিসে 100টা ক্লিনিকে আমরা সোলার প্যানেল প্রোভাইড করবো। এটা একটা টোকেন গিফট। আমরা এটা করে অন্যদেরকে আহ্বান জানাবো যে যত সোশ্যাল ওয়েলবিং এন্ড ওয়েলফেয়ার আছে এটা আমরা একা করবো না, আসেন সবাই মিলে করি। আমরা একটু রাস্তা দেখাইলাম, আপনারাও আসেন। তখন এখানে ভালো কাজে কম্পিটিশন হবে এবং আমরা আনন্দিত হব যে রাস্তাটা আমরা প্রথমে ওপেন করেছিলাম, বাকিরা এখন তারা এগিয়ে এসেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হব, দোয়া করবো তাদের জন্য। সব ভালো কাজ একা কেউ করতে পারবে না, কিন্তু সবাই মিলে সব ভালো কাজ করতে পারবো। আর আপনাদের ভেঞ্চারটা হচ্ছে কমিউনিটি ভেঞ্চার। এখানে আমরা কমিউনিটিকে ইনভলভ করতে চাই সকল ভালো কাজ। আর আমরা ওইটা থেকে বঞ্চিত থাকতে চাই না। আমরা মোটিভেটর হলাম, প্রমোটার হলাম, কিন্তু আমরা নিজেরা শরীর হলাম না, ওইটাও চাই না। আমরা নিজেরাও এর অংশ হতে চাই। উদাহরণটা এরকম, খেওয়া ঘাটে আগে, এখন তো কমে গেছে, নৌকা চলাচল করতো, এপারে ওপারে মানুষ যাতায়াত করত। প্যাসেঞ্জাররা কিন্তু এপার থেকে গিয়ে ওপারে উঠে, মাঝি কিন্তু নৌকাই থাকে। আমি সেই নৌকার ওই মাঝি থাকতে চাই না যে নদীর উপরে ভাসে, বরঞ্চ আমি আমার ডেস্টিনেশনে গিয়ে কাজ সেরে আসতে চাই, অর্থাৎ জনগণের অংশ হতে চাই ইনশাআল্লাহ। আমরা আপনারা দোয়া করবেন। আমরা যদি দায়িত্বে যাই, আমাদের চিন্তা এতটুকুতে থামবে না ইনশাআল্লাহ, আমাদের চিন্তা আরো বহু দূরে। এটা আজ হোক কাল হোক, আমরা বিশ্বাস করি সদিচ্ছা থাকলে, পরিশ্রমী হলে, আপনাদের ভালোবাসা পেলে সবগুলাই অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সেই দিন অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। বললেন তাহলে কি আমাদের বলার অধিকার কেড়ে নিবেন? না না, বলার অধিকার কেড়ে নিব না, বলার দরকার পড়বে না ইনশাআল্লাহ। সরকারের দায়িত্ব হচ্ছে, যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে, তার হাতে পৌঁছে দেওয়া। আল্লাহ সামর্থ্য দিলে সেটাই আমরা এই সংস্কৃতি রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই। যে কথাগুলো বললাম, এই প্র্যাকটিস গুলো আমাদের নিজেদের মাঝে আছে। কালকে এক সেমিনারে গেলাম, অনেকের বক্তব্য শুনলাম, পরে আমি রাত্রে ফিডব্যাক দিলাম যারা আয়োজক সংস্থা, বললো না দুর্নীতির ব্যাপারে আপনারাই বলেছেন, আর কেউ বলে নাই। এমন বলার জন্য সাহস লাগে, বলার জন্য পুঁজি লাগে। নিজের মাঝে পুঁজি না থাকলে, সাহস না থাকলে এই কথা, দুঃসাহসিকতা এগুলো বের হয় না। আপনারা দোয়া করবেন আমরা যেন হিপোক্রেট না হই রাজনীতিবিদের নামে, আমরা যেন রিয়েলি সোশ্যাল সার্ভেন্ট হতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ একসাথে মিলে কাজ করবো আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা সরকারে যাই না যাই, আমরা একসাথে কাজ করবো। আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য, কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আয়োজক সংস্থাকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ধৈর্য ধরে যারা আমার এই তিতা মিঠা কথাগুলো শুনেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন পরস্পরের হাত ধরে একসাথে কাজ করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।